আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভার্সিটির সিনিয়র। আর আজকের পার্টটি দেখার পর যদি তোমাদের খারাপ লাগে আর যদি তোমরা বাজে কমেন্ট করো, তাহলে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করে যেতে চাই, তোমরা উত্তর দিয়ে যাবে। তোমাদের জীবনে কি তোমরা যা চাইছো তাই পাইছো? যদি পেয়ে থাকো তাইলেই বাজে কমেন্ট করো। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। যখন আমার ঘুম ভাঙলো তখন দেখি আমার বুকের ওপর মিমি বিনা কাপড়ে আমাকে জড়িয়ে ধরে আছে। আপুর অফিস থেকে ফিরে এসে এখানে যা কিছু হয়েছিল তা মনে করেই আমার মাথা ঘুরতে লাগলো। আমাকে এভাবে তুই ধোকা দিতে পারলি? আমি সামনে তাকিয়ে দেখি রিয়া চেয়ারের উপর বসে আছে। রিয়া চিৎকার দিয়ে বলল, কেন আমাকে ধোকা দিলি? এই মিমির শরীরে যা আছে আমার শরীরে কি তা নাই? আজকে এই বিছানায় বাসর রাত হবার কথা ছিল আমার, আর আজকে তোর বুকে অন্য কেউ শুয়ে আছে। কেন আমার সাথে এমন করলি? আমি আমার পরিবার, টাকা পয়সা সবকিছু ছেড়ে শুধু তোর জন্য এখানে পড়ে আছি, শুধু তোর মুখের দিকে তাকিয়ে এখানে পড়ে আছি। কি ছিল না আমার? বল, টাকা পয়সা কি এমন নাই আমার? ইচ্ছে করলে আমিও অন্য কাউকে বিয়ে করতে পারতাম, কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে করি নাই। আজকে এই মেয়ের সাথে শুয়ে পড়লি। মানুষ বলতো তোর চরিত্র খারাপ, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আজকে তুই তা প্রমাণ করে দিলি। আমার স্বামীর সাথে অন্য একটা মেয়ে শুয়ে আছে আমার জায়গায়। যদি কেউ তার নিজ চোখে দেখতো তাহলে কি করতো? কিন্তু আমি তা করতে পারি নাই। এ কয়েকদিনে আমি তোরে খুব ভালোবেসে ফেলেছি। আমি জানি তুইও মিমিকে ভালোবাসিস। হয়তো আমি যখন বাসায় থাকি না তখন তুই মিমির সাথে এইসব করিস। আমার জীবনটা নিয়ে কেন এভাবে খেলা করলি? কত স্বপ্ন দেখছিলাম আমি তোরে নিয়ে, আজকে সবকিছু তছনছ করে দিলি। সত্যি কি আমার কপালে সুখ লেখা ছিল না? আমি কি দেখতে শুনতে এতটাই খারাপ যে আমাকে রেখে তুই মিমির সাথে শুয়ে আসোস? ওকে নিয়ে সুখে থাকবি তো ঠিক আছে থাক, আমি না হয় দূরে চলে যাব, আর কখনো আমাকে ফিরে পাবি না, বহু দূরে হারিয়ে যাব আমি বললাম, রিয়া প্লিজ আমার কথাটা তো শোনো। এই সব কিছু মিমি ইচ্ছে করে করেছে, আমার কোনো দোষ নেই। রিয়া বলল, থুতু দিই আমি এমন স্বামীর মুখে, আমাকে কাঁদিয়ে সে যেন আজীবন কান্না করে, এটাই দোয়া করি। আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে, বিশ্বাস করার মতো আর কিছুই রইল না। আজকের পর থেকে আমাকে আর দেখতে পারবি না, হয়তো কোনো গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করব। রিয়া কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। একটু সুযোগও দেয় নাই আমাকে ওর সাথে কথা বলার। মিমি অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন ও কোনো ভুল করে নাই, সবকিছু আমি করেছি। আমি কান্নামাখা কণ্ঠে বললাম, কেন আমার সাজানো সংসার এভাবে ধ্বংস করে দিলে মিমি? কি দোষ ছিল আমার? কেন এমন করলি বল আমাকে? মিমি বিছানা থেকে উঠে কাপড় পরে আমার উপর চড়ে বসে বলল, বহু শান্ত ছিলাম এতদিন, আমি কষ্টে থাকবো আর তুই শান্তিতে সংসার করবি, এটা তো আমি হতে দিব না। দরকার পড়লে জোর করে তোরে আটকে রেখে তোর সাথে সংসার করব। আর আমি দরজা ভালো করে লাগাই নাই, আমি রিয়াকে মেসেজ করে আসতে বলছি যাতে আমাদের একসাথে দেখে ও চলে যায়। প্ল্যান মোতাবেক তাই হয়েছে। মিমি এই 1 সেকেন্ড দেরি না করে আমার হাত পা বেঁধে বলল, আজ থেকে তুই শুধু আমার। এতদিন কিছু করি নাই, কিন্তু আমার ভালোবাসার মানুষকে আরেকজন কেড়ে নিবে, আমি তো তা কখনোই হতে দিতে পারি না। দরকার পড়লে 12 মাস তুই এই রুমে এভাবে বন্দি থাকবি, তাও তুই শুধু আমার। জোর করে হলেও আমি তোর সাথে সংসার করব। আমি বললাম, কতক্ষণ এভাবে আমাকে আটকে রাখতে পারবে? আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে তুমি কিনা শেষ পর্যন্ত আমার জীবনটা ধ্বংস করে দিলে। রিয়ার তো কোনো দোষ ছিল না। মিমি বলল, সব দোষ আমার একার, আমি ইচ্ছে করে এমন করেছি, এখন থেকে তুই শুধু আমার। আমি বললাম, জোর করে কিছুই পাওয়া যায় না মিমি, এতদিন তোমার জন্য আমার মনে একটু হলেও ভালোবাসা ছিল, কিন্তু আজকে যা কিছু করলে এরপর থেকে তোমাকে আর দেখতে মন চাইবে না। মিমি আমার গালে চুমু দিয়ে বলল, মন খারাপ করো না গো, একটু পর কাজে আসছে, আমরা বিয়ে করবো আজকে, আর রিয়া কখনো ফিরে আসবে না। ওকে যেভাবে বলছি আর আসবে না। রিয়া এইটুকু ভালো করে জানে, ও কলেজে যাওয়ার পর তুই আর আমি মিলে ওইটা করি, কিন্তু ও আজকে দেখছে মানে সবকিছু বিশ্বাস করে নিয়েছে। আমি বললাম, এমন করে লাভ কি তোমার মিমি? এই দেশে একটু শান্তি করতে এসেছিলাম, সবকিছু মুহূর্তের ভিতরে তুমি ধ্বংস করে দিলে, এই ছিল তোমার ভালোবাসা? মিমি বলল, আরে ওইসব চিন্তা ভাবনা বাদ দাও, এখন থেকে আমি শুধু তোমাকে ভালোবাসবো, তুমি আর আমি ছাড়া এখানে কেউ থাকবে না। আমি বললাম, সত্যি মিমি, এখন তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, একটু সুখের জন্য আরেকজনের সুখ কেড়ে নিতে চাইছো, তুমি আসলে একটা পাথর দিলওয়ালা মানুষ। মিমি বলল, তোর যা কিছু মনে হয় বলতে পারিস আমাকে, এখন শুধু কবুল বলবি আর আমাকে বিয়ে করবি। আমি বললাম, আমাকে মেরে কেটে যদি 3 টুকরো করে ফেলে দাও তাও আমি কবুল বলবো না, এই মনে শুধু রিয়ার জন্য জায়গা আছে। মিমি আমার বেল্ট হাতে নিয়ে আমার শরীরে আঘাত করতে করতে বলল, কবুল বলবি নাকি মেরে ফেলবো? আমি বললাম, যত পারো মারো, তাও আমি কবুল বলবো না। মিমি আমাকে মারা বন্ধ করে দিয়ে বিছানার একপাশে বসে কান্না করতে করতে বলল, প্লিজ তুই শুধু একটু রাজি হয়ে যা, আমার খুব ইচ্ছে তোর সাথে সংসার করা, প্লিজ রাজি হয়ে যা।
আমি বললাম, জোর করে হয়তো আমার দেহ পেয়েছো, কিন্তু মন শুধু একজনের কাছে, সেটা রিয়া। আর তুমি এখন অন্ধ হয়ে গেছো মিমি। আমি ভাবতেও পারি নাই তুমি আমার সাথে এমন কিছু করবে। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দাও প্লিজ। রিয়া নিজের ক্ষতি করে ফেলবে, প্লিজ ছেড়ে দাও। মিমি বলল, ও মরে গেলে মরে যাবে, তাতে আমার কি? আর ও মরলে আমার পথ চলা আরো সুবিধা হয়ে যাবে। আমি জানি তুই আমাকে বিয়ে করবি, আর কিভাবে বিয়ে করবি তা আমার জানা আছে। আমি বরং কাজে নিয়ে আসি, সেই পর্যন্ত পালানোর চেষ্টা করো সোনা, যদি পালিয়ে কোথাও যেতে পারো। মিমি এই কথা বলে রুম থেকে বের হয়ে চলে গেল। আমি নিজেকে ছাড়ানোর খুব চেষ্টা করছি, কিন্তু পারছি না। শেষে কোনো উপায় না পেয়ে এভাবেই বিছানার উপর মাথা দিয়ে শুয়ে আছি। আধা ঘন্টার মতো এক জায়গায় পড়ে আছি। আঙ্কেল আঙ্কেল, আপনার কি হয়েছে? আপনার হাত পা এভাবে বেঁধে রেখেছে কে? মিমির মেয়েকে দেখে আমার মুখে হাসি ফুটে উঠলো। তার মানে আমি এখন এখান থেকে যেতে পারবো? পিচ্চিকে বললাম চাকুটা আমার কাছে এনে দিতে, ও তাই করলো। রশি কেটে মুক্ত হতেই মিমির ফোন থেকে কল এলো। ভাবলাম যাওয়ার আগে একবার ওকে বলে যাই, আমাকেও কাঁদিয়েছে, আমি এখন ওকে কাঁদাবো। ওর মেয়েকে আমি সাথে নিয়ে যাব, তাহলে কষ্ট কি জিনিস তাও হারে হারে টের পাবে। রিয়াকে আমার থেকে দূরে সরিয়ে দিল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন পুরুষ কণ্ঠে বলল, আমি হাসপাতাল থেকে বলছি, এই ফোনের মালিক অ্যাক্সিডেন্ট করেছে, খুব বাজে অবস্থা, আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসেন। মিমির অ্যাক্সিডেন্টের কথা শুনেই আমি মিমির মেয়েকে কোলে নিয়ে দৌড় দিলাম। হাসপাতালে গিয়ে দেখি 3জন ডাক্তার মিলে ওর চিকিৎসা করছে। মিমির এই অবস্থা দেখে আমার চোখ থেকে পানি পড়তে লাগলো। একটু আগে কত কিছু বলে গেল আমাকে, আর এখন নিজেই হাসপাতালের বেডে শুয়ে জীবন মৃত্যুর লড়াই করছে। একজন ডাক্তার বের হয়ে বলল, আপনি ওনার কি হন? আমি চোখ বন্ধ করে বললাম, আমি ওর স্বামী। ডাক্তার আমার হাত চেপে ধরে বলল, আমাদের মাফ করে দিবেন, আমরা সবটা দিয়ে চেষ্টা করছি, ওর হাতে আর কিছুক্ষণ সময় আছে হয়তো, যান গিয়ে কথা বলেন, আর আপনার মেয়েকে ভিতরে নিবেন না, ওকে বাইরে রেখে যান, নইলে কান্না করবে। ওনাকে যারা দিয়ে গেছে তারা ভয়ে পালিয়ে গেছে, আমাদের যতটুকু দরকার ছিল তাই করেছি আমরা। ডাক্তারের কথা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো। যেই মেয়েটা একটু আগে জোর করে আমার সাথে কত কিছু করলো, আজকে তার মৃত্যু হবে, এটা যে আমি মানতে পারছি না। পিচ্চিকে বাইরে বসিয়ে ভিতরে চলে গেলাম। মিমির পুরো শরীরে ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। আমি পাশে গিয়ে বসতেই ডাক্তার ইশারা করে বলল, টাইম খুব কম, বাকিটা আল্লাহ ভরসা। ডাক্তার যেতেই মিমি কাপা কাপা হাতে অক্সিজেন মাস্ক খুলে জোরে শ্বাস নিয়ে বলল, তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি বলে আজকে আমার এই অবস্থা। আমি মিমির গালে হাত দিয়ে বললাম, একটু আমার খারাপ লাগে নাই, শুধু একটু রেগে গিয়েছিলাম। কেন তুমি বাইরে বের হলে? আমার কথা যদি শুনতে তাহলে আজকে আর এমন কিছু হতো না। মিমি বলল, ছাড়ো এইসব, আমার সময় হয়তো খুব কম, তোমার কাছ থেকে একটা কথা আমি লুকিয়ে রেখেছি। মিমি ফোন বের করে একটা ভিডিও প্লে করলো আমার সামনে, যেখানে দেখা যাচ্ছে আমার কোনো হুঁশ না থাকার পরেও মিমি আমার সাথে অন্তরঙ্গ কিছু করছে। ভিডিও তারিখ দেখে আমি আতঙ্কে পড়ে গেছি। এটা তো বিদেশ যাওয়ার আগে যখন রাসেলের সাথে আমার ঝামেলা চলছিল তখনকার কোনো রাতের ভিডিও, কিন্তু আমি কিছু বলতে পারি নাই। মিমি ফোনটা আমার হাত থেকে নিয়ে বলল, আমি জানি আমি এই অপরাধের ক্ষমা পাবো না, আগেও তোমার সাথে যা করেছি আজও তাই করছি, তবে তুমি জানতে চাইছিলে না এই বাচ্চার বাবাকে। আর শোনো, এই বাচ্চার বাবা তুমি নিজেই স্বয়ং। হ্যাঁ, আমার বাচ্চার বাবা তুমি, যেটা আমি আজ পর্যন্ত লুকিয়ে রেখেছিলাম তোমার থেকে। বিশ্বাস না হলে ডিএনএ টেস্ট করিও। আজ এইসব বলছি কারণ একটু পর হয়তো আমি মারা যেতে পারি, তবে নিজ ইচ্ছায় তুমি কখনো আমাকে বুকে টেনে নিলে না, আফসোস এই জায়গায়। আমি মিমিকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, এই কথাটা তুমি আগে আমাকে বলতে পারতে, আমি তোমাকে বিয়ে করে নিতাম। আজকে আমাকে কাঁদিয়ে কেন শূন্যের মাঝে হারিয়ে যাচ্ছ? তোমার মেয়েকে দেখবে কে? আমি তো আমার নিজের যত্নই নিতে পারি না। মিমি হাত বাড়িয়ে আমার ঠোঁটে হাত দিয়ে বলল, একজন দায়িত্বশীল বাবা তার মেয়ের জন্য সবকিছু করতে পারে। আমি জানি তুমি পারবে। আমি ভালোবাসার যুদ্ধে হেরে গেলাম। মানুষ না বলতো চেষ্টা করলে সবকিছু পাওয়া যায়, তাহলে আমি পেলাম না কেন? আমি তোমার জন্য নিজেকে শতবার মেরেছি, কিন্তু আমি কেন তোমাকে পেলাম না? ওদের বলো এই কথার জবাব দিতে। তোমার জন্য আমি আমার বুক ছেড়ে পর্যন্ত দেখাতে পারবো আমি তোমাকে কতটা ভালোবাসি। খাঁটি ভালোবাসার মূল্য কেন মানুষ দেয় না? মানুষ কেন এত স্বার্থপর হয়? ভালোবাসার মূল্য নেই এই পৃথিবীতে। এই পৃথিবী বড়ই নিষ্ঠুর, আমাকে বাঁচতেই দিল না। তোমাকে খুব করে বলতে ইচ্ছা করছিল, তোমার এক টুকরো সময় আমায় দিও, আমি তোমাকে এক জনম দিব, কিন্তু সেই জনম আমার ভাগ্যে লেখা ছিল না। মৃত্যুই শেষ সাথী হলো আমার। আমি মিমিকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি আসলেই খুব খুব বোকা মিমি, আমি ভুল করছি, প্লিজ তুমি ফিরে আসো, আমার ভুল হয়েছে। মিমি আমার চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি কেন কান্না করবে? তোমাকে এভাবে মানায় না। আমার মেয়েকে একটু ডাকো, শেষবারের মতো ওর সাথে একটু কথা বলি। আর হয়তো কখনো কথা বলতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। ও তো তোমারও মেয়ে, ওকে মেনে নিও প্লিজ, কোনো কষ্ট দিও না।
আমি মিমির কথা শুনে শুধু কান্না করছি। মিমির মেয়ে ভিতরে আসতেই মিমিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, আম্মু তোমার কি হয়েছে, তুমি এভাবে কান্না করছো কেন? মিমি ওর মেয়েকে জড়িয়ে ধরে বলল, কিছু হয় নাই আম্মু আমার, তুমি না তোমার বাবাকে দেখতে চাইছিলে, এই দেখো তোমার বাবা। আমি না থাকলে তোমার বাবাকে দেখে রাখবে তো আম্মু? এই পৃথিবীতে তোমার বাবার কেউ নেই তুমি ছাড়া। আমার কারণে তোমার সৎমা ওনাকে ছেড়ে চলে গেল, খুব নিষ্ঠুর আমি। মিমির কথা শুনেই পিচ্চি আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার বাবা, আমাকে এতদিন কিছু বলো নাই কেন? খুব খারাপ তুমি। পিচ্চির কপালে চুমু দিয়ে বললাম, বাইরে গিয়ে খেলা করো আম্মু, আমি তোমার আম্মুকে নিয়ে আসছি। আমার কথা মতো পিচ্চি বাইরে চলে গেল। মিমি আমার দিকে তাকিয়ে বলল, ওকে কষ্ট দিও না, আর আমার বাড়িটা একটু দেখাশোনা করবে, ঠিক আছে? এই দিকে আসো। মিমির কাছে মুখ এগিয়ে নিতেই ও আমার মাথা জড়িয়ে ধরে ঠোঁটে লিপকিস করলো। একটু পর হাত আপনা আপনি মাথা থেকে পড়ে গেল, ঠোঁটগুলো আমার ঠোঁটের থেকে আলাদা হয়ে গেল। আমি জোরে একটা চিৎকার দিলাম, মিমি। কিন্তু মিমির কোনো হুঁশ জ্ঞান কিছুই নেই। আমি জোরে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে বললাম, আমার জীবনটা এমন কেন মিমি? তুমি চলে গেলে, সাথে রিয়াও চলে গেল, কাকে নিয়ে বাঁচবো এখন আমি? সবকিছু শূন্য হয়ে গেছে আমার। আমি ফোনটা বের করে বহু পুরনো নম্বরে একটা কল দিলাম। একটু পর রুদ্র চলে এলো। রুদ্রের সাহায্যে মিমিকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। আমার পিচ্চি মেয়ে শুধু ওর মায়ের জন্য কান্না করছে। বাসার কাছে যেতেই দেখি বাড়ি ভর্তি পুলিশ। রুদ্র আমাকে বলল, বন্ধু তুই বস, দেখি পুলিশ কেন এসেছে। আমি বললাম, লাশ নামা আগে, দাফন সম্পন্ন করতে হবে, পুলিশের সাথে আমি কথা বলছি। গাড়ি থেকে মিমির লাশ নামাতেই সবাই একদম চুপ হয়ে গেছে। পুলিশের পোশাক পরে রাইসা আমার সামনে এসে বলল, আমার আপু কোথায়? আপুকে মেরে কোথায় রাখছেন? আর মিমির লাশ এখানে কেন? ও কিভাবে মারা গেল? কি হচ্ছে এখানে এইসব? রাইসা এ কথা বলতেই আরেকটা গাড়ি এসে আমাদের সামনে থামলো। গাড়ির ভিতর থেকে রিয়ার ভাই নেমে আমার সামনে এসে আমার কলার চেপে ধরে বলল, ভালো করে বল আমার বোনকে কোথায় লুকিয়ে রাখছোস? আমরা তোরে বিশ্বাস করে খুব বড় ভুল করেছি। রাইসা ওর ভাইকে ছাড়িয়ে বলল, ভাইয়া থাম তো, তুই সবসময় মাথা গরম করে কথা বলিস, বিষয়টা আমি দেখছি, তুই আগে বাসায় যা। রিয়ার ভাই চোখ লাল করে বলল, যদি আমার বোনকে খুঁজে পাওয়া না যায় তাহলে তুই নিজেও কিন্তু হারিয়ে যাবি। রিয়ার ভাই গাড়ি নিয়ে চলে গেল। রুদ্র রাইসাকে বলল, প্লিজ ম্যাডাম আপনি এখন যান, ওর মন মানসিকতা খুব খারাপ। রাইসা আমাকে প্রশ্ন করলো, কি হয়েছে এখানে? আমি উত্তরে শুধু চুপ থাকলাম, কোনো কথা বললাম না। রাইসা এক প্রকার হতাশ হয়েই ওর টিম নিয়ে এখান থেকে বিদায় হলো। মিমির দাফন কাফন সম্পূর্ণ করে রুমে বসে আছি। পিচ্চি আমাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে গেছে। রুদ্র আমাকে প্রশ্ন করলো, কিভাবে কি হয়েছে? আর এই পিচ্চি মেয়েটার এখন কি হবে? ও তো মনে হচ্ছে এখনো ভালো করে কথাই বলতে পারে না। আমি বললাম, ও আমার মেয়ে, আর আমি এতদিন বুঝতেই পারি নাই যে ও আমার মেয়ে। রুদ্র বলল, কি কোস, ও তোর মেয়ে? কিন্তু তুই তো রিয়া ম্যাডামকে বিয়ে করছোস, তাহলে এই মেয়ে? আমি বললাম, পরে এক সময় তোরে সবকিছু বলবো। মিমি যাওয়ার আগে আমার মেয়ের নামটা পর্যন্ত বলে গেল না। আমি এমন এক মানুষ যে আমার কারণে দুইটা মেয়ের জীবন নষ্ট হয়েছে, বেঁচে থাকার ইচ্ছা হয় না আমার। আজকে আমার মেয়ের দিকে তাকিয়ে শুধু আমি বেঁচে আছি, নইলে আমিও মিমির সাথেই। রুদ্র বলল, থাক বন্ধু, আর কিছু বলিস না, এই নে এটা ধর। আমি বললাম, কি এটা? রুদ্র বলল, আমি তোর জন্য যতটুকু করার দরকার তাই করেছি, জানি তোর অবস্থা খুব খারাপ, তাও বলছি কাল থেকে অফিস যাবি, এটা তোর জয়েন লেটার। আমি বললাম, চাকরি করার ইচ্ছা নেই আমার। রুদ্র বলল, ইচ্ছে থাকতে হবে না, আমি তোর মেয়ের জন্য বলছি, বাকিটা তোর ইচ্ছে, আমার এখন যেতে হবে বন্ধু। আমি বললাম, ওকে যা। রুদ্র চলে যাওয়ার পর আমি মনে মনে ভাবলাম, আমি এখন থেকে আমার মেয়েকে রানী বলে ডাকবো। আজ থেকে ওকে আমি নতুন করে জীবন দিব। পিচ্চিকে বিছানায় রেখে গোসল করে নিলাম। রাতে সবাই বসে আছি, তখন রানী আমার ফোনটা নিয়ে বলল, আব্বু আম্মু কোথায় গিয়েছে? আম্মু কি আর আসবে না? রানীকে কোলে নিয়ে বললাম, তোমার আম্মু বেড়াতে গিয়েছে, এই কিছুদিন পর আসবে, চিন্তা করো না। রানী বলল, আমি জানি আম্মু মারা গিয়েছে, কিন্তু তুমি বলো না আমাকে। ভিতরে আসবো কি আমি? দরজার কাছে রাইসাকে দেখে বললাম, আসো। আমি আমার মেয়েকে ফোনটা দিয়ে বললাম, যাও গিয়ে খেলা করো আম্মু, ঠিক আছে? রাইসা আমার পাশে বসে বলল, কি হয়েছিল? আমি বললাম, কপাল খারাপ আমার, বলে আর কি হবে? রাইসা বলল, আরে বলো না কি হয়েছিল, আর আমার আপু কোথায় আছে? আমি রাইসাকে এক এক করে সবকিছু বললাম। সব শুনে রাইসা বলল, বিষয়টা আসলেই খুব দুঃখজনক, আপুকে ফিরিয়ে নিয়ে আসেন। আমি বললাম, আমি জানি না তোমার আপু কোথায় চলে গেছে, কোথায় গিয়ে খুঁজবো আমি, বলো? রাইসা বলল, আমি যদি সন্ধান পাই তাহলে আপনাকে জানাবো,
তবে আপনি কাজটা ঠিক করেন নাই দুলা ভাই। আপনার চরিত্র খারাপ আমি বলবো না, আপনি শুধু বুদ্ধির কারণে পরাজিত হয়েছেন। মানুষ দুইটা বিয়ে করতেই পারে, এটা কোনো বিষয় না। আপনিও মিমিকে বিয়ে করে নিতেন, তাহলে তো এত সমস্যা হতো না। আমি বললাম, মিমি আমাকে কোনো কিছু বলে নাই, যদি একটু বলতো তাহলে আমি তোমার বোনের সাথে কথা বলতে পারতাম। রাইসা বলল, আমার আপু খুব রাগী, একবারও যা বলে তাই করে। আমি বললাম, তুমি এখন বলো আমি কি করব। রাইসা বলল, আমার মাথায় এখন কোনো বুদ্ধি নাই দুলা ভাই, তবে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপুকে খুঁজে বের করার। বাকিটা আল্লাহ ভরসা, ওকে দেখে রাখতে পারবেন তো? আমি বললাম, চেষ্টা করব। তোমার বোন থাকলে হয়তো আমার আজকে এতটা কষ্ট হতো না। রাইসা দাঁড়িয়ে বলল, চিন্তা করবেন না দুলা ভাই, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। খাইছেন দুলা ভাই? আমি বললাম, কি খাবো, খেতেও মন চাই না। রাইসা বলল, আমি রান্না করে দিয়ে যাব কি? আমি বললাম, না, তার আর দরকার নেই, আমি দোকান থেকে খাবার অর্ডার করিয়ে আনবো। রাইসা আচ্ছা বলে চলে গেল। রাতে রানীকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে গেলাম। খুব ভোরে ঘুম থেকে উঠলাম। আজ থেকে আমার নতুন জীবন শুরু। সকাল সকাল নাস্তা রেডি করে টেবিলে খাবার সাজিয়ে রাখলাম। রানীকে ডাক দিতেই ও বলল, বাবা আর একটু ঘুমাতে দাও না। আমি বললাম, না আম্মু, আর ঘুমালে হবে না, আজকে তোমার বাবা অফিসে যাবে, সাথে তুমিও যাবে, এখন তাড়াতাড়ি ওঠো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। রানী ঘুম থেকে উঠে বলল, বাবা আমার আম্মু কি আর কখনো ফিরবে না? আমি বললাম, এইসব মনে করে কষ্ট দিও না আম্মু, ঠিক আছে? মৃত মানুষ কখনো ফিরে আসে না। এখন আসো, নাস্তা করে রওনা দিতে হবে। খাবার শেষ করে রেডি হয়ে নিলাম। ভাবছিলাম চাকরি করব না, কিন্তু রানীর জন্য হলেও করতে হবে। আমি আমার সাধ্যমতো রিয়াকে খুঁজে বের করার চেষ্টা করব। রিয়া গেলটা কোথায়? একটু হলেও তো আমার সাথে কথা বলতে পারতো। বাসা থেকে বের হয়ে রিক্সা বসতেই রানী বলল, বাবা আমি আইসক্রিম খাবো। আমি বললাম, পরে কিনে দিই আম্মু, আগে অফিসে যাই। কিছুটা দূরে যেতেই রাসেল রিক্সা থামিয়ে বলল, কি খবর স্যার, ভালো আছেন তো আপনি? আমি হাত জোর করে বললাম, আমি তোর কাছে হার মানলাম, প্লিজ অন্তত এবার আমাকে বাঁচতে দে। রাসেল হাসতে হাসতে বলল, তোর হাত জোর করা দেখে আমার খুব ভালো লাগলো, এতদিন পর মনের ভিতরে একটু শান্তি পেলাম, যা মাফ করে দিলাম। রাসেল রিক্সার সামনে থেকে সরে যেতেই রিক্সা আবার চলতে লাগলো। আর আমি হাসতে হাসতে বললাম, তুই আর সকালে সূর্য দেখতে পারবি না। রানীকে কোলে নিয়ে অফিসের সামনে নামলাম। ঠিক সেই সময়ে আপুর গাড়ি ভিতরে ঢুকলো। মন চাইছে এই অফিস থেকে বের হয়ে চলে যাই, কিন্তু রানীর মুখের দিকে তাকিয়ে গেটের কাছে গেলাম। দারোয়ান জিজ্ঞেস করলো, সেই দিন তো অপমান করার পরে আজকে আবার অফিসে আসলি? আমি হাত থেকে জয়েন লেটার কাগজটা দেখাতেই সিকিউরিটি আমার পথ ছেড়ে দিয়ে বলল, সরি স্যার। আমি গেটের ভিতরে যেতেই দেখি আপু গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। রানী বলল, বাবা আমি আম্মুর কাছে যাব। আমি বললাম, আম্মু কান্না করে না, বলছি না কান্না করবে না, আমি তো আছি তোমার পাশে। রানী বলে আমার ঘাড়ের উপর মাথা রেখে শুয়ে পড়লো। আমি অফিসের দিকে যে পা বাড়াবো তখন পিছন থেকে আমার নাম ধরে কেউ একজন ডাক দিল। আমি পিছন ঘুরে তাকিয়ে দেখি দুলাভাই আমার দিকে এগিয়ে আসছে। আমার কাছে এসে বলল, আমার বোনের কি হয়েছে? আর আমার ভাগ্নি তোমার কাছে কেন? ও তোমাকে বাবা বলছে কেন? আমি বললাম, আমার মেয়ে আমাকে বাবা বলবে, এটাই তো স্বাভাবিক। আমি আমার পার্সোনাল বিষয় আপনাকে বলতে রাজি নই স্যার। দুলাভাই আমার হাত ধরে বলল, প্লিজ কি হয়েছে আমার বোনের, বলো, আমি শুনতে চাই। আমি বললাম, যে নিজের বোনের খোঁজ খবর রাখতে পারে না সে আর কি জানবে তার বোন বেঁচে আছে নাকি মারা গেছে? রানী আমার মেয়ে ছিল, আর ওকে মিথ্যা অভিযোগ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। গতকাল সে মারা গেছে, অথচ তাকে দেখতে কেউ পর্যন্ত আসে নাই। কোনো সম্পর্ক নেই আপনাদের সাথে আমার, আমি একা ছিলাম, একাই আছি। মানুষের টাকা হলে যে মানুষ কত পরিবর্তন হয় তা আপনাদের না দেখলে বুঝতে পারতাম না। আমি আর কিছু না বলে চুপচাপ ভিতরে চলে গেলাম। রানী বলল, বাবা আমরা এখানে কি করতে আসছি? আমি বললাম, তুমি আর আমি মিলে কাজ করব, আর আমরা অনেক অনেক টাকা পাবো। সেই টাকা দিয়ে আমরা বাবা মেয়ে একসাথে চকলেট কিনে খাবো। রানী বলল, সত্যি বাবা? আমি বললাম, আম্মু। রুদ্র এগিয়ে এসে বলল, মামা আসলি তাহলে, যাক ভালোই হয়েছে, চল তোরে তোর কেবিন দেখিয়ে দিই। রুদ্র আমাকে বসার জায়গা দেখিয়ে দিয়ে বলল, তোর বাপ পাশে আবির ভাই বসবে, উনি এখনো আসে নাই, আর ডান পাশে পরি আপু, ওদের বলবো তোদের সাহায্য করতে। রুদ্র চলে যাওয়ার কিছুক্ষণ পর ওরা চলে আসলো। ওদের সাথে পরিচিত হতেই পরিণামের মেয়েটা আমার মেয়েকে কাছে টেনে নিয়ে বলল, আম্মু তোমার নাম কি? রানী বলল, আমার বাবা বলছে অচেনা কারোর সাথে যেন আমি কথা না বলি, আপনার সাথে কথা বললে বাবা আমাকে বকা দিবে। পরি আমার দিকে তাকিয়ে বলল, তা মিস্টার সত্যি কি বকা দিবেন? বলতে হবে, আপনার মেয়ে আপনার মতোই কিউট, ওর মা নিশ্চয়ই। রানী বলল, আমার আম্মু মারা গেছেন। পরি বলল, সরি সরি আম্মু। আবির বলল, তা দীপু সাহেব মন খারাপ নাকি? আমি বললাম, না ভাই মন খারাপ না, তবে একটু খারাপ লাগছে।
আবির বলল, প্রথম প্রথম তো এজন্য খারাপ লাগছে, কয়দিন থাকেন ভালো লাগবে। আজকে লাঞ্চ পর্যন্ত থেকে বাসায় চলে গেলাম। রানী ঘুমাতেই বাসা থেকে বের হলাম। পিছনে ছোট্ট একটা চাইনিজ কুড়াল আছে। আজকে যা কিছু হবে তা রাসেল হাড়ে হাড়ে টের পাবে। মানুষ আমাকে খারাপ বানিয়েছে, আর এখন আমি তাই হয়ে গেছি। রাসেলের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই রাসেল দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে রাসেলের বুক বরাবর জোরে একটা কোপ বসিয়ে দিলাম। রাসেল নিচে পড়ে জোরে একটা চিৎকার দিয়ে বলল, এটা তুই কি করলি? আমি দরজা লাগিয়ে বললাম, জীবন থেকে সবকিছু হারিয়ে গেছে, এবার ভাবলাম সবকিছুর ইতি টানা দরকার, আর কত খেলা করব তোর সাথে। রাসেলের চিৎকার শুনে রাসেলের বউ নিচে নেমে বলল, প্লিজ আমার স্বামীকে মারবেন না, ওকে ছেড়ে দেন। আমি শরীর থেকে শার্ট খুলে বললাম, আজকে দেখবি তুই কষ্ট কি জিনিস, তোর সামনে তোর বউকে ধর্ষণ করব। আমি এতটাও খারাপ ছিলাম না, কিন্তু তুই আমাকে খারাপ বানিয়ে দিলি। রাসেলের বউ পিস্তল হাতে নিয়ে বলল, সাবধান, আমার কাছে আসবি না, আসলে কিন্তু গুলি করব। আমি রাসেলের বউয়ের চুলের মুঠি ধরে বললাম, তোর স্বামীর কারণে তোর সাথে বাজে কিছু করব। রাসেল বলল, প্লিজ ছেড়ে দে ওকে, আমার ভুল হয়ে গেছে, আর উল্টাপাল্টা কিছু করব না, তোর কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি। আমি সরাসরি রাসেলের বউয়ের বুকে গুলি করে দিলাম। সব করে রাসেলের বউ নিচে পড়ে গেল। আমি হাসতে হাসতে বললাম, তোরে যদি আগে মেরে ফেলতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না, শান্তিতে আমি সংসার করতে পারতাম। রাসেল বলল, আমাকে মেরে ফেলবি তো ঠিক আছে, তবে শোন একটা কথা বলে যাই, আমার বাবা আর আমার বোন তোরে ছাড়বে না, এই কথাটা মনে রাখিস, ওরা তোরে ছাড়বে না। আমি ঠাস ঠাস করে 2টা গুলি করে দিলাম রাসেলের বুকে। ফোনটা বের করে স্যারকে কল দিলাম। স্যার ফোন রিসিভ করে বলল, বলো। আমি বললাম, স্যার রাসেলকে তো গুলি করে মেরে ফেলেছি, সাথে ওর বউকে। স্যার বলল, মারতে গেলে কেন আবার? আমি বললাম, পালিয়ে চলে যাচ্ছিল তো, কি করব স্যার বলেন। স্যার বলল, আচ্ছা এখন তুমি বাসায় যাও, বাকিটা আমি দেখতেছি। আমি চুপচাপ দরজা খুলে বাসার ভিতর থেকে বের হয়ে গেলাম। রানীকে বাসায় রেখে আসছিলাম, ও কি ঘুম থেকে উঠে গেল নাকি আবার। তাড়াতাড়ি বাসায় গেলাম, দরজা খুলে। তো এভরিওয়ান, আজকের পার্টটি একটু ছোট হয়ে গেল, তার জন্য আমি দুঃখিত। কালকে তোমাদের জন্য বড় একটি পার্ট আনবো। তো সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।